এখনো পর্যন্ত তো করেনি। আজকে আমরা আদালতে কন্টেম্পট পিটিশন যখন শুনানি হচ্ছিল তখন দেখা গেছে তাদের কাছে কোনো রকম তথ্য নেই। অন্ততপক্ষে একবার স্বচ্ছতার প্রমাণ রাখার চেষ্টা করুন। দুর্নীতির গভীরতা বাড়বে। এই রাজ্যে গোটা ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী যে কথা প্রকাশ্যে ঘোষণা করে জেনে রাখবেন ঠিক উল্টো কাজটাই তিনি করবেন। কমিশনের চেয়ারম্যানের যদি ওইটাই বোধবুদ্ধি হয়ে থাকে তবে তার তো কপালে খুব দুঃখ আছে বলে মনে হয়। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের আইটি সেল তো আমার বিরুদ্ধে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। এখনো পর্যন্ত তো করেনি। আজকে আমরা আদালতে কন্টেম্পট পিটিশন যখন শুনানি হচ্ছিল তখন দেখা গেছে তাদের কাছে কোনো রকম তথ্য নেই। এখন তারা কবে প্রকাশ করবে, কিভাবে প্রকাশ করবে, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব বোধ বুদ্ধি বিবেচনার ব্যাপার। এ নিয়ে আমি কি করে মন্তব্য করি? এই মামলায় এই একদম প্রথম থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে এই মামলা লড়েছেন আপনি, সেখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন বঞ্চিত চাকরি প্রার্থীরা প্রথম থেকেই করেছেন, আপনার প্রতি আশ্বাস রেখেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ঠিক উল্টো কথা বললেন। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যখন দীর্ঘদিন শুনানি হলো তখন হাজারো বার মিরর ইমেজ যে শো করার কথা হয়েছিল সেক্ষেত্রে তারা পিছু হটেছিলেন। সেইখান থেকে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বললেন একদম 22 লক্ষ মিরর ইমেজ তিনি প্রকাশ করবেন। আজকে এসএসসি ভবনের সামনে চিত্রটা ঠিক অন্যরকম। কি বলবেন? এখন আবার বলি, শিক্ষামন্ত্রী তারা কাদের পরামর্শে কি বলেন না বলেন সেটা নিয়ে তো মন্তব্য করার অধিকার আমার নেই। আমার শুধু এটুকুই অধিকার আছে মন্তব্য করা যে আদালতের যে আদেশ সেই আদেশকে মান্যতা দিতে হবে। এক, দুই হচ্ছে আদেশকে মান্যতা দিয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করে অন্ততপক্ষে একবারের জন্য ওরা প্রমাণ করুক যে ওরা দুর্নীতিগ্রস্ত নয়। আমি একটা প্রশ্ন করবো স্যার, যে সুপ্রিম কোর্টে মামলা হলো, তারা কোনো নথি সরকার পক্ষের পক্ষ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে কোনো নথি তারা দেখাতে পারলেন না। তাহলে আজকে কিভাবে প্রকাশ? যদি নথি থাকতো তাহলে আগে কেন তারা সেই নথি দেননি? আর যদি এখন সেই নথি তৈরি করা হয় তাহলে সেটা তো বেআইনি। দেখুন, যে সরকার পরিকল্পিতভাবে একটা দুর্নীতির পদ্ধতির আশ্রয় নেয়, যার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করার পরিকল্পনা করেন, মেধাকে তারা অগ্রাহ্য করেন, সেই সরকারের নেতাদের মন্ত্রীদের বক্তব্য নিয়ে আলোচনা করাটা বোধহয় সমীচীন না। আমরা শুধু আবারও বলবো যে আদালত ওদের একটা সুযোগ দিয়েছেন, ওরা অন্ততপক্ষে একবার স্বচ্ছতার প্রমাণ রাখার চেষ্টা করুন। স্যার 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্তই কি চাকরির মেয়াদ গুনতে হবে বলে 2016 সালে চাকরিতে বসেছিলেন শিক্ষকরা? এটা তো এদের দায় সম্পূর্ণ আমার রাজ্য সরকার। এই জন্যই তো আমি সমস্ত শিক্ষিত সমাজকে, যারা আজকে চাকরি হারা হয়েছেন কেবল তারা নন, বৃহত্তর শিক্ষিত সমাজ, বৃহত্তর সচেতন সমাজ, তারা সকলে ঐক্যবদ্ধভাবে এই রকম একটি দুর্নীতিমূলক প্রশাসনের বিরুদ্ধে লড়াই আন্দোলন তৈরি করুন। যতদিন আমরা নীরবে এইসব মেনে নেব ততদিন কিন্তু দুর্নীতির গভীরতা বাড়বে। এই রাজ্যে গোটা ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। তাকে মুক্ত করতে গেলে পরে ওই একটা বাংলা সিনেমার গান ছিল না, মার ঝাড়ু মারে ঝেঁটিয়ে বিদায় কর, সেই ব্যবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বছরের মধ্যে সমাধান করে দেবেন, আর 31শে ডিসেম্বরের পর সবাইকে ফের পরীক্ষায় বসতে হবে। সত্যি কি উনি কোনো সমাধানে আসতে পারবেন? এই জানি না, ওকে কারা বুদ্ধি দিয়েছেন তারাই বলতে পারবে। স্যার রাজ্য যে রিভিউ পিটিশনের কথা একদম 3রা এপ্রিল থেকে শোনা যাচ্ছিল, সেই রাজ্য এখনো কোনো রকম রিভিউ পিটিশন করেনি। আবারও নিয়োগ হলে সব যোগ্যই যে চাকরি পাবে তার নিশ্চয়তা কোথায়? নেই তো, কোনো নিশ্চয়তা নেই। রাজ্য সরকারের নিশ্চয়তা নেই। তবু অন্ততপক্ষে সুপ্রিম কোর্টের আদেশের মান্যতা দিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করলে হয়তো অনেক যাদের মেধা আছে, যারা বঞ্চিত হয়েছিলেন দুর্নীতির জন্য, তারা চলে আসতে পারবেন সামনের সারিতে। মুখ্যমন্ত্রী কি তাহলে কোথাও গিয়ে এই যে চাকরি বাতিল, এই যে রায় মেনে নিলেন, নিয়োগের সময় বাড়াতে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে, দায় স্বীকার করে তিনি কেন স্বচ্ছ যোগ্যদের চাকরি বহাল রাখার কথা বললেন? পুরো স্বীকার করে নিয়েছেন এবং সেখানে সরকারকে সুপ্রিম কোর্ট হলফনামা দাখিল করতে বলেছে। সুতরাং সরকারের পক্ষে এখন অন্য কিছু করা আদৌ সম্ভব নয়। আসলে উনি খুব জানতেন যে এই সমস্ত বঞ্চিত মানুষকে খানিকটা উত্তেজিত করে যদি তিনি টিকে থাকতে পারেন এবং সেই উত্তেজনার আক্রমণের কেন্দ্রবিন্দু যদি একজন বিশেষ ব্যক্তি হয়, তো সেই ব্যক্তিকে লক্ষ্য করে তিনি অনেক মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। এটা ছিল পরিকল্পনা। উনি কখনোই তো সুচারুরূপে কোনো কাজ করার পরিকল্পনা করেন না।
মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে প্রথম দিন একদম আমরা যদি 2024 সালের 22শে জুলাইয়ের দিনটি দেখি, পর্যবেক্ষণ করি, তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন যে কারোর চাকরি যাবে না। এরপরে 3রা এপ্রিলের পরে যেদিনকে মুখ্যমন্ত্রী একদম ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছলেন, সেখানে দাঁড়িয়ে বললেন তিনি থাকতে কোনো যোগ্যের চাকরি যাবে না এবং অযোগ্যদের বিষয়টা তিনি দেখবেন। দেখুন, আমি যেটা ধারাবাহিকভাবে বলি, অনেকেই হয়তো অপছন্দ করছেন বা ভাবছেন একই কথা কেন বারবার বলছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, তার কথা গ্রহণ করার, মান্যতা দেওয়ার মতো কোনো সুযোগ বা সময় আছে বলে আমি মনে করি না। সেই জন্য সবাইকে আমি বলি যে মুখ্যমন্ত্রী যে কথা প্রকাশ্যে ঘোষণা করে, জেনে রাখবেন ঠিক উল্টো কাজটাই তিনি করবেন এবং তার কর্মীদের দিয়ে করাবেন। এ কথা আমি আজকে বলছি না, অনেক দিন বলেছি। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা আমাদের সঠিক রাস্তা খুঁজে পাবো। একদমই। স্যার, আমরা যে এসএসসি ভবনের সামনে চাকরিহারা যে সমস্ত শিক্ষক যারা বলছেন, অনেকে ওএমআর শিট দেখাচ্ছেন, তারা বলছেন তারা আর পরীক্ষা দিতে রাজি নন। তাদের একটা লাইনি অ্যাম্বিগুইটি রয়েছে তাদের। সেটা তাদের ব্যাপার, তা নিয়ে আমি কি বলবো। তারা কার পরামর্শ নিচ্ছেন, কোন পরামর্শে চলছেন, তার দায়িত্ব আমি নিতে পারবো না। স্যার, যোগ্যরা একটা প্রশ্ন করছে যে যোগ্যরা কেন আবার যোগ্যতার পরীক্ষা দেবেন? যোগ্য কি যোগ্য নয়, এটা নির্ধারণ হলো কোথায়? যেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছেন গোটা পদ্ধতিটাই দুর্নীতিগ্রস্ত। সুতরাং ওরা কিন্তু নিজেদের যোগ্যতা হয়তো আছে, প্রত্যেকেরই হয়তো মেধা আছে, কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি যোগ্য অযোগ্য বলার সুযোগ নেই। নতুন করে যদি পরীক্ষা কন্ডাক্ট করা হয়, সেক্ষেত্রে আবার যে দুর্নীতি হবে না, এই গ্যারান্টি দেবে কে? প্রশ্ন বিক্রি হওয়ার সম্ভাবনা? সেই গ্যারেন্টি দেবেন একমাত্র সমাজের প্রত্যেকটা সচেতন মানুষ, যাদের চোখ কান খোলা রাখতে হবে। আগেও বলেছি, এখনো বলছি, যখনই আপনারা দেখবেন যে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বা অন্য যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় সামান্যতম দুর্নীতি হচ্ছে, সঙ্গে সঙ্গে সজাগ হবেন। আমরা আছি আপনাদের পাশে। আমরা যা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে নেব। যারা কোটি কোটি টাকা এই নিয়োগগুলো এখন যদি আমরা গুগল করি, একদম এসএসসি সম্বন্ধীয় বিষয় একটা রেজাল্ট প্রথমেই গুগল শো করে আন্তর্জাতিকভাবে, সেটা হচ্ছে 2016 ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্ক্যাম। এক্ষেত্রে আমি বলবো যে যারা এই সমস্ত এই চুরির দায়, যাদের কোটি কোটি টাকা চুরি করলেন যারা, তাদের তো কিছুই হলো না। যোগ্য ছেলে মেয়ে হবে কি করে? মানুষ যদি অবচেতন থাকেন, সাধারণ মানুষকে সচেতন হয়ে সুযোগ এলে পরে সেই সুযোগটা ব্যবহার করে এই সমস্ত লোকেদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এই মানসিকতা যতক্ষণ না সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে, ততক্ষণ ধরে নিতে হবে সাধারণ মানুষ এই দুর্নীতিমূলক ব্যবস্থাকে লালন পালন করতে চান। আবারও কি কোথাও গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী যেদিন চাকরিহারাদের সাথে বৈঠক করলেন, তখন অলরেডি সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আপনারা বলছেন, সেই ভার্ডিক্ট কি লাগু হবে সেটাই সর্বশেষ বিষয়। সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বললেন তিনি মিরর ইমেজ সামনে আনবেন এবং চাকরি দিলে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি। পাগলের কথা পাগল বলে। আমার শেষ কয়েকটা প্রশ্ন, চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কি পদক্ষেপ রাজ্যে? হাইকোর্টের নির্দেশে পরিষ্কার বলা আছে, তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে। টাকা ফেরত না দিলে রাজ্য সরকারকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা করতে হবে। সরকারের বিরুদ্ধে ঋণ থাকলে সেই ঋণ আদায়ের যে আইনি পদ্ধতি, সেই পদ্ধতি প্রয়োগ করতে হবে। আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই রাজ্যকে প্রশ্ন করলো যে অযোগ্যদের যে টেন্টেডদের যে স্যালারি, সেটা যে ফেরত দেওয়ার কথা হয়েছিল, সেই প্রসঙ্গে তারা কিভাবে কি দেখছে সেই প্রসঙ্গটা জিজ্ঞাসা করা হলো। এসএসসি ওয়েবসাইটে ওএমআর শিট আপলোডের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের নির্দেশ কি পালন হয়েছে? কি পদক্ষেপ পালন হয়নি বলেই তো আমরা কন্টেম্প্ট করেছি। এবং আজকে কমিশনের আইনজীবী যে কথা বললেন, কমিশনের চেয়ারম্যানের যদি ওইটাই বোধবুদ্ধি হয়ে থাকে, তবে তার তো কপালে খুব দুঃখ আছে বলে মনে হয়। সিবিআই কে একদম প্রশ্ন বিচারপতি বসাকের, এবং পরশুদিন আবারও শুনানি রয়েছে। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, এই অভিযোগ এনে দায়ের করা হয় আদালত অবমাননার মামলা। সেই মামলায় এই নির্দেশ দেওয়া হয়। কি বলবেন, কতটা চাপে রাজ্য? রাজ্য তো সম্পূর্ণ দুর্নীতি করলে পরে যেন সবসময় চাপে থাকবে। সুতরাং দুর্নীতি করেছে বলে তার সেই চাপ মুক্ত হয়ে গেছেন। গুন্ডামি দিয়ে তো আর চাপ মুক্ত হওয়া যায় না। আদালতের রায়কে গুন্ডামি দিয়ে পরিবর্তন করা যায় না। আদালতের রায়কে প্রমাণ করতে গেলে আইনসঙ্গত যুক্তি, বুদ্ধি এবং সওয়াল করে প্রমাণ করতে হবে। আর শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে। আজ 21 তারিখ, 21শে এপ্রিল 2025, 3রা এপ্রিল একদম দেশের সর্বোচ্চ আদালতের রায় 2016 সালের সম্পূর্ণ প্যানেলটিকেই বাতিল করেছে সর্বোচ্চ আদালত। সেখানে একদম একযোগে চাকরি হারিয়েছেন প্রায় 25,735 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। শিক্ষকদের ক্ষেত্রে একটা বিষয় যেরকম হলো যে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা তাদের সার্ভিস কন্টিনিউ করতে পারবেন, যারা আনটেন্টেড তারা।
একটা প্রশ্ন উঠছে স্যার, যে মাইনেটা পাবেন কারা? সেই প্রসঙ্গে এখনো স্কুলের যারা প্রধান শিক্ষক তারা বলছেন তাদের কাছে তো কোনো স্বচ্ছ নির্দেশিকা নেই। আদালতের আদেশ তো সোজা ইংরেজি, সেই ইংরেজিটা পড়লেই বোঝা যাবে। মাইনে পাবেন তারাই যাদের রাজ্য সরকার মনে করবেন তাদের সঙ্গে সরাসরি দুর্নীতির যোগাযোগ নেই, এবং তাদের লিস্টটা রাজ্য সরকারকে দিতে হবে। স্কুলের প্রধান শিক্ষকদের কোনো দায় নেই এখানে। 26-এর নির্বাচন সামনে, তার আগে এরকম যদি কোনো তালিকা রাজ্য সরকার নিয়ে আসে, রাজ্য সরকারের জন্য সে রাজ্য সরকার বুঝবেন, যারা যখন দুর্নীতি করেছিলেন পরিকল্পনা করেই দুর্নীতি করেছিলেন, ভেবেছিলেন কেউ ধরতে পারবে না, এবং ধরে ফেলেছি বলে আমার বিরুদ্ধে এত কুসমা, এত গালাগাল, এত কুৎসা। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের আইটি সেল তো আমার বিরুদ্ধে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। তা এখন তারা সেই একসঙ্গে বুদ্ধি করে রেহাই পাবেন, যে কীভাবে তাদের খুব চিন্তা করতে হবে। ইলেকটোরাল বন্ডের সময় যে একটা ইয়ে হয়েছিল, রীতিমতো পার পেয়ে গিয়েছিল রাজ্য শাসক দল, তখনও আপনি সরব হয়েছিলেন। আজকে এইরকম একটি মুহূর্তে শিক্ষামন্ত্রীর এই যে আশ্বাস, শুধুই কি ভাওতা? সম্পূর্ণ ভাওতা, এই মন্ত্রিসভাটাই ভাওতার উপর চলছে। স্যার, শেষ দুটো প্রশ্ন। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল গোষ্ঠীর একদম তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 800 মেগাওয়াটের 2টি ইউনিটের জন্য 16,000 কোটি টাকা লগ্নি করেছে জিন্দাল গোষ্ঠী। সোমবার তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী বললেন যে শুধু এই প্রকল্পে সব মিলিয়ে 15,000 মানুষের কাজ হবে। বাম আমলের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে বাম আমলে সবাই বলতেন লোডশেডিং এর সরকার, আর নেই দরকার। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বিদ্যুৎই থাকতো না, এখন 24 ঘন্টায় বিদ্যুৎ পাওয়া যায়। সপ্তাহে 7 দিন এই 24 ঘন্টা বিদ্যুৎ দিতে গিয়ে আমরা 76,000 কোটি টাকা খরচ করেছি। এরপরে মুখ্যমন্ত্রী বললেন যে আমরা যখন ক্ষমতায় আসি তখন 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, এখন সেটা 10,000 মেগাওয়াটে পৌঁছে গিয়েছে। আমাদের লক্ষ্য 18,000 মেগাওয়াটে নিয়ে যাওয়া। বাংলায় আরো বিদ্যুৎ দরকার, কি বলবেন? অনর্গল মিথ্যে কথা বলতে তিনি ভালোবাসেন। বাম সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন বিদ্যুৎ সংকট ছিল, কোনো সন্দেহ নেই। তারপর বাম আমলেই বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প তৈরি হয়ে বিদ্যুৎ উদ্বৃত্ত হয়েছিল। মমতা দৃষ্টান্ত দেখান না যে বাম আমলের পর উনি ক্ষমতায় এসে কোন কোন বিদ্যুৎ প্রকল্প চালু করেছেন। আজকে একটা বিদ্যুৎ প্রকল্পে শিলান্যাস করলেন। উনি তো ইতিমধ্যে শিলা দিদি বলে পরিচিত হয়ে গেছেন ভারতবর্ষের মানুষের কাছে। সুতরাং এই শিলান্যাসটা ওই শিলাতেই থাকবে আবদ্ধ, আর কোনো বিন্যাস হবে না, লিখে রাখতে পারেন। দেউচা পাচামির মতো এটাও একটা একেবারে কোনো কেউ মমতার উপর ভরসা করে টাকা বিনিয়োগ করবে না, মুখে মুখে বলবে ওই শিলা হবে। ওই যে বললাম না আগে, ঠাট্টা করতে সবাই যে পাড়ায় পাড়ায় শিলা খুঁজে বেড়াও, কোথায় শিলা দিদি শিলা পুঁতে গেছেন। এইভাবেই তো তিনি নিজেকে আখ্যায়িত করেছেন মানুষের কাছে। একদম। আমার শেষ প্রশ্ন স্যার আপনার কাছে, নতুন প্রজন্মের কথা তুলে একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা চাই না নতুন প্রজন্ম কোনো সমস্যার মুখে পড়ুক, তাদের জন্য উন্নয়নের কাজ করতে হবে, আরো 48,000 কোটি টাকা আমরা খরচা করব। এদিন বীরভূমের দেউচা পাচামিতে কয়লা উত্তোলনের কথাও বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে দেউচা পাচামিতে 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, কি বলবেন? উনি 1 লক্ষ কিভাবে লেখে বলতে পারবেন? উনি যদি এক ঝটকায় 1 লক্ষ সংখ্যায় লিখতে পারেন তাহলে বুঝবার কথা সামান্যতম সত্যতা আছে।